মর্নিং বয়েজ, ক্লাস 8-এর হরমোন সম্পর্কিত বিষয়ে আলোচনা বা অন্তঃক্ষরাতন গ্রন্থি এবং তোমার বয়স সন্ধিকাল এই সংক্রান্ত বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস অফ ক্লাস 8 WBSc। চলো, প্রথম কথা হচ্ছে যে হরমোন আমি আর আগের দিনকে অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কিত বিষয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা বলবো যে হরমোন বলতে আমরা কি বুঝি। ফার্স্ট অফ অল, হরমোন হচ্ছে যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোনো কোষ সমষ্টি থেকে উৎপত্তি লাভ করে দূরবর্তী স্থানে বাহিত হয়ে বিভিন্ন রকমের কার্য সম্পাদন করে বা জৈবিক কার্য সম্পাদন হতে সাহায্য করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে আমরা হরমোন বলি। আমি আরেকবার বলি যে জৈব রাসায়নিক পদার্থ বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করে তোমার দূরবর্তী স্থানে বাহিত হয় এবং দূরবর্তী স্থানে বাহিত হয়ে ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। আমি বলছি যে এই কথাটার মধ্যে থেকে আমরা দুটো পয়েন্ট একটু মনে রাখার চেষ্টা করব। আমি পয়েন্ট দুটো বলে দিই এবং এই দুটো পয়েন্টই আমাদের ক্ষেত্রে আবার আমরা অ্যাজ ওয়েল এজ লিখে দেবো যে হরমোনের বৈশিষ্ট্য। ধরো যে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে হরমোনের বৈশিষ্ট্য, তাহলে সেক্ষেত্রে তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসেতে বেশি কিছু লেখার দরকার নেই। এটা ম্যাক্সিমাম দুটো পয়েন্ট তোমরা লিখে দিলে। নাম্বার 1 একটা লিখে দিলে যে একটা বিশেষ প্রকৃতির জৈব রাসায়নিক পদার্থ, এটা 2 নম্বর লিখে দিলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করে, 3 নম্বর লিখে দিলে ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত। এনাফ, অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস অফ ইয়ার্স, এনাফ, তোমাদের যথেষ্ট। তাহলে আমরা এখান থেকে কি পেলাম না, আমরা প্রথম সংজ্ঞা পেলাম এবং এই সংজ্ঞা থেকেই আমরা 3টে বৈশিষ্ট্যকে বার করে নিতে পারলাম। আমি আরেকবার রিপিট করে দিই বুঝতে সুবিধার জন্য। যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করে দূরবর্তী স্থানে বাহিত হয়ে ক্রিয়ার বা কার্য সম্পাদন করে এবং কার্যের পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে বলা হচ্ছে হরমোন। জৈব রাসায়নিক পদার্থ তুমি এখানে স্টেরয়েড ধর্মী পদার্থ বলতে পারো, যা পারো বলতে, অসুবিধা কিছু নেই, বলা যায়। এবার আমরা চলে আসি যে এই অন্তঃক্ষরা গ্রন্থি প্রসঙ্গে। প্রথমত আমরা আলোচনা করব যে পিটুইটারি গ্রন্থি, বা যাকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলে থাকি, বা আমরা একে বলে থাকি প্রভু গ্রন্থি। তো এই মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি, পিটুইটারি, ফার্স্ট অফ অল 1 নম্বর আমাদের আলোচনার বিষয় হচ্ছে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি এটা কোথায় অবস্থান করে না, এটা আমাদের মস্তিষ্কে স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠের মধ্যে অবস্থান করে। আমি আবার একবার রিপিট করি কথাটা, এটা বইয়েতে নেই, তো সেই হিসাবে রিপিট করে দিই, তোমরা এটা লিখে নেবে খাতায়। সেটা হচ্ছে কি না, স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠের মধ্যে অবস্থান করে। আমি এটা একটা কাগজে যখন তোমাদের প্রশ্ন পাঠাবো, আমি তখন লিখে পাঠিয়েও দেবো, হোয়াটসঅ্যাপ করে দেবো, তাহলে তোমরা পেয়েও যাবে। আচ্ছা, তো এই হলো পিটুইটারি গ্রন্থিকে আমরা বলে থাকি মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। কেন বলা হয় দেখো, পিটুইটারি, আমি যখন কাউকে বলছি যে প্রভু গ্রন্থি বলছি, তার মানে কি দাঁড়াচ্ছে না, সেই গ্রন্থিটা নিশ্চয়ই প্রভুত্ব করে। প্রভুত্ব মানে কি, মানে সে অন্য কারোর উপরে নিশ্চয়ই সে অন্যকে কন্ট্রোল করে, এই কারণেই ওকে আমরা বলছি প্রভু গ্রন্থি। তো সেটা এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের হরমোনের কিন্তু ভাগ আছে। সেই ভাগের মধ্যে একটা হচ্ছে তোমার ট্রপিক হরমোন, তারপর ধরো লোকাল হরমোন, এরকম বিভিন্ন রকমের ভাগ। দুরকমইভাবেই তোমরা এখন জেনে রাখো, পরবর্তী আরও উচ্চতর ক্লাসে যখন তোমরা যাবে তখন আরও জানবে। এখন আমরা তোমাদের অনুসারে বলে রাখি যে তোমরা জেনে রাখো যে আমরা হরমোনকে দুটো পর্যায়ে ভাগ করি। নাম্বার 1 ট্রপিক হরমোন, নাম্বার 2 আমরা বললাম যে লোকাল হরমোন। এছাড়াও রিলিজিং হরমোন আছে। চলো, অত এখন যেতে হয়, সিলেবাস অত এগুলোর কিছু নেই, অত প্রয়োজনীয়তা নেই। আমরা প্রথমত যাই যে ট্রপিক হরমোন আমরা কাকে বলছি। দেখো, ট্রপিক হরমোন হচ্ছে সেই ধরনের হরমোন যারা অন্য কোনো গ্রন্থির কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। ব্যাপারটা কেমন জানো, ধরা যাক যে আমার সঙ্গে তোমার শত্রুতা আছে, ক্লিয়ার হলো, আমার সঙ্গে তোমার শত্রুতা আছে, এই আমি তোমাকে শত্রুতা আছে ঠিক কথা, কিন্তু আমি তোমায় পিটোতে পারছি না, মানে
মারতে পারছি না, কারণ তুমি আমার থেকে অনেক বেশি শক্তিশালী, সেই কারণে মারতে পারছি না। তো আমি তখন কী করলাম, আমি একটা অন্য লোক ফিট করি, কীরকম এই ওকে মেরে, সে তাকে এমনভাবে আমি খোঁচালাম, জানিস তো তুমি, তোমার নাম করে বললাম যে তুমি ওকে কিন্তু গণ্ডগোল করেছো, ওর বাবার নামে খারাপ কথা বলেছো। ও তখন খুব রেগে গেল, রেগে গিয়ে তোমাকে কে পিটিয়ে। এই যে ফাংশনটা অ্যাকচুয়ালি কিন্তু দেখো কাজটা হলো আমার, ওকে আমি কী করলাম, ওকে আমি পোকিং করলাম, থার্ড পার্সনটাকে আমি পোকিং করলাম, পোকিং মানে খোঁচালাম, দিয়ে আমি তোমাকে মার খাওয়া। অ্যাকচুয়ালি কাজটা হলো, কাজটা কমপ্লিট করলাম তো আমার, আমি তোমাকে পিটুনি খাওয়া, তো উপকারটা আমার হলো। আমি তোমার নিজের হাতে মারতে পারছি না, তাকে দিয়ে তোমাকে পিটাচ্ছি। এই ট্রপিক হরমোন কী করে, ট্রপিক হরমোনের কাজ হচ্ছে অপর গ্রন্থিকে উত্তেজিত করে, দিয়ে সেখান থেকে যে হরমোনটা আবার নিঃসৃত হচ্ছে সে আবার কার্যকারিতা সম্পন্ন করছে। এই অ্যাক্টিভিটিটা হচ্ছে ট্রপিক হরমোনের অ্যাক্টিভিটি। এক্ষেত্রে দেখো পিটুইটারি কী করে, পিটুইটারির কাজ হচ্ছে এই ট্রপিক হরমোনগুলোকে নিঃসরণ। তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, ওই যে গ্রন্থিটা, ওই যে গ্রন্থিগুলো তারা উদ্দীপিত হবেই না। উদ্দীপিত মানে কি, মানে জাগরিত। তাহলে জাগরিত হবেই না যতক্ষণ পর্যন্ত না ট্রপিক হরমোন তার কাছে গিয়ে হাজির হচ্ছে। ফলত দাঁড়াচ্ছে কি না, ট্রপিক হরমোনটা তার কাছে যতক্ষণ, এই ট্রপিক হরমোনকে যে নিঃসরণ করছে আমি তাকে কী বলবো, মাস্টার গ্ল্যান্ড, কারণ সেই তো প্রভুত্ব করছে। ওই জন্য পিটুইটারিকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলে। তো এখানে দেখো যে প্রথমত যে এই পিটুইটারিকে আমরা আবার তিনটে পার্টে ভাগও করি। পিটুইটারি গ্রন্থি গঠন করি, একটা হচ্ছে অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি, একটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। নেক্সট হচ্ছে এখানে নিঃসৃত হওয়া কিছু আমরা ট্রপিক হরমোন সংক্রান্ত বিষয়ে এখানে কিছু আলোচনা আছে, সেগুলোকে একটু বলে দিই। এখান থেকে কতগুলো আলোচনার মধ্যে আমাদের প্রথমত হচ্ছে এসটিএইচ, তোমাদের এখানে যেটা আছে এসটিএইচ, এর পুরো কথা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। বেসিক্যালি এটা হচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। সোমাটোট্রপিক হরমোন মানে বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোনকে আমরা বলে থাকি। এর যদি বেশি ক্ষরণ হয়, মানে সোমাটোট্রপিক হরমোন যদি অতিরিক্ত পরিমাণে ক্ষরিত হতে থাকে তাহলে অতিকায়ত্ব, মানুষ হয়ে যাবে লম্বা, অনেক লম্বা লম্বা মানুষ। আবার যদি কম ক্ষরণ হতে শুরু করে তখন মানুষ হয়ে যাবে কি বামনত্ব। বামনত্ব মানে জ্ঞান, অর্থাৎ ছোট ছোট হয়ে যাবে মানুষ। এই যে সার্কাস তোমরা দেখেছো অনেকে হয়তো বা, এখনকার দিনে তো আমাদের এলাকায় সার্কাস বিশেষ হচ্ছে না, তো সেক্ষেত্রে এই সার্কাসে অনেক জোকার থাকেন, তো ওনারা ওদের ক্ষেত্রে কিন্তু ইট ইজ এ ট্রাভেল সামহাও, কোথাও এদের কিন্তু হরমোনিক ট্রাভেল আছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়ে এরা এই মানে জ্ঞানা হয়ে গেছে, বেটে বেটে হয়ে গেছে, ছোটো ছোটো হয়ে গেছে। এবং এই জন্যে এটা এসটি, যদি এদেরকে ঠিক সময়তে ডাক্তার দেখানো হতো বা হয়, তাহলে কিন্তু এদের ক্ষেত্রে এই প্রবলেমটা এরা ওভারকাম করলেও করে যেতে পারে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে ওরা ওভারকাম করবেই, কারণ এর সঙ্গে শুধুমাত্র ওইটুকুই ব্যাপার জড়িত নয়, এর সঙ্গে আরও অনেক কিছু ব্যাপার জড়িত থাকে। তবুও ইট মে বি এ ডেফিনিট কজ অবভিয়াসলি। নেক্সট টাইম আমরা চলে আসবো এখান থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যাকে আমরা বলছি TSH, the most important gland। TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, কাজ এর পিটুইটারি থেকে নিঃসৃত থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থির কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। থাইরক্স, এবং থাইরয়েড গ্রন্থি এমন একটা গ্রন্থি যেখান থেকে নিঃসৃত হরমোন হচ্ছে থাইরক্সিন। এই থাইরক্সিন বিভিন্ন রকমের কাজ করে। থাইরক্সিনের অ্যাক্টিভিটি এত বিশাল, এত মানে কি বলবো, যে এত ব্যাপৃত, আমি ভাষাটা ঠিক খুঁজে পাচ্ছি না, যে এত বিশাল যে মানবদেহে থাইরক্সিনের অভাব যদি হয়ে যায়, থাইরক্সিনের যদি ট্রাবল হয়, কত রকমের যে প্রবলেম হতে পারে উই ক্যান্ট ইমাজিনেবল, আমরা ভাবতে পারবো। এবং কত রকম অ্যাক্টিভিটি দেয়, মানে এক কথা বলতে গেলে সেই সেক্সুয়াল অ্যাক্টিভিটি থেকে শুরু করে একদম তোমার বিপাকীয় কাজ থেকে আরম্ভ করে তোমার হচ্ছে যে একটা মানুষ, একটু ছোটো ছোটো করে বলি তাহলে তো বুঝতে সুবিধা হয়, যে ধরো একটা মানে আমাদের দেখবে একটা স্বাভাবিক একটা বিকাশ আছে, মানুষের একটা স্বাভাবিক বিকাশ আছে। আমি আমার বয়সে, আমি যে বয়সে এখন আছি বাবা, এই বয়সে আমি কিন্তু ওই কাউকে গিয়ে দোকানে বলতে পারবো না, বা যে কাকু কাকু আমাকে নজেন দেবেন, এটা কিন্তু আমি বলতে পারবো না। বা তো তুমি যে বয়সে আছো
তুমি যদি এখন ধরো দোকানে গিয়ে বলো ও কাকু কাকু আমাকে নজেন দেন না, তাহলে কেমন লাগে আমাকে শুনতে? তুমি বলবে নর্মালি না। তুমি হয়তো লজেন্স খেতে, আমি তো আমার বয়সে তো লজেন্স খেতে আর ভালো লাগে, উচিত আমার ভালো লাগে, ক্লাসে ভালো লাগার ব্যাপারটা আলাদা, ওটা অন্যরকম ব্যাপার। কারোর ক্ষেত্রে চকলেট, আমার কিন্তু চকলেট ভালো লাগে, আমি খাই, তো সেই 5 টাকার চকলেট স্টিল ডেট আমার খেতে খুব ভালো লাগে। তো চলো লেট আস কাম ব্যাক টু দ্য পয়েন্ট। এই যে একটা স্বাভাবিক প্রবৃত্তি, মানে কী বলবো, যে মানুষের দেখবে নর্মালি, আবার এই ধরো তুমি এখন এই বয়সে মনে করো তুমি তোমার বাবার কাছে গিয়ে তুমি বাবাকে বললে, বাবা জমি জায়গা সংক্রান্ত বিষয়ে একটু তোমার সঙ্গে আমার আলোচনা ছিল। তোমার বাবা তোমাকে গালে একটা ঠাস করে চড় মারবে, দিয়ে বলবে পড়তে বসবি। ঘটনাটা বুঝে দেখো, তাহলে তুমি যাবে কি? তোমার বাবা কাকা দাদু এনারা সবাই বসে হয়তো কোনো বাড়ির বৈষয়িক ব্যাপারে আলোচনা করছেন, তুমি সেখানে যাবেই না, তুমি তোমার নিজের বইপত্র নিয়ে পড়তে বসেছো। আবার যেদিন তুমি একটা সময় কিন্তু আসবে যেদিন কিন্তু তোমার বাবাই তোমাকে ডাকবে, ডেকে তোমাকে বলবে, বাবা এবার আমার বয়স হয়েছে, তুমি দায়িত্ব নাও, বুঝে নাও সংসার। এই যে একটা দেখো মানুষের যে ডেভেলপমেন্ট, মানসিক ডেভেলপমেন্ট, এটা কিন্তু আমাদের চলতেই থাকে। মানে এই ডেভেলপমেন্টটা কিন্তু আমরা সবসময় যে আমাদেরকে সব কিছু সবাই শিখিয়ে দিচ্ছে এমন নয়। হ্যাঁ, পারিপার্শ্বিক থেকে শিক্ষা লাভ করি, আমাদের বাবারা মায়েরা আমাদের শেখান এই কথা বলবে না, এই খারাপ ভাষা বলবে না, কিন্তু কিছু আছে যে সমস্ত জিনিস কিন্তু আমরা নিজেরাই আমাদের মধ্যে এসে যায়, অটোমেটিক তৈরি হয়, যেগুলো কিন্তু আমাদেরকে শেখায় না। এগুলো প্রসঙ্গে আরেকটু উচ্চতর ক্লাসে গেলে পরে আরেকটু ভালো করে আলোচনা হবে, তখন আরও ডিটেলসে আলোচনা করা যাবে। এখনকার আলোচনা হচ্ছে যে এই যে স্বাভাবিক বিপাকীয় প্রবৃত্তি, স্বাভাবিকতা বজায় রাখা, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু থাইরক্সিন ভীষণভাবে অ্যাক্টিভেট হবে। থাইরক্সিন যদি না কাজে তাহলে কী হবে জানো? তাহলে যেটা হবে সেটা হচ্ছে, কিছু দেখবে মানুষ পৃথিবীতে থাকে, তারা দেখবে যে গিয়ে না তার বাবাকে বলছে, তোমার বয়সে বাবাকে বলছে কি আমার বয়সে বাবাকে বলছে, বাবা বাবা আমি নজেন খাবো। অর্থাৎ তার বিকাশ হবে। আমরা খুব হাসি, তাকে দেখে ভাবি পাগল খ্যাপা, হেসো না, কারণ তার বিকাশ কমপ্লিট হয়নি, তার কোথাও না কোথাও হরমোনিক সিস্টেমের ট্রাবল আছে, হয়তো বা ডাক্তারবাবু ঠিকঠাক সময় দেখানো হয়নি তাকে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই সে আজকে এই সাফার করছে পরিবেশের মধ্যে। তার দোষ নেই, কিছু করার নেই। হরমোনিক সিস্টেম যদি ঠিকঠাক কাজ না করে, হয়তো বা আমিও এরকম হয়ে যেতাম, হয়তো বা তুমিও এরকম হয়ে যাবে। তো সুতরাং মানুষকে দেখে হাসি, হেসো না, তাকে অপমান করো না, তার কোনো একটা ট্রাভেল হচ্ছে, তো সেই ট্রাভেলটা ওভারকাম করা হয়তো বা যাবে কি যাবে না, দ্যাট ইজ আনাদার পয়েন্ট, অন্য জায়গায়। হরমোনিক সিস্টেম আমাদেরকে এই জায়গাটা তৈরি করে দেয়, থাইরক্সিনের এই ধরনের অ্যাক্টিভিটি থাইরক্সিনের ক্ষেত্রে আছে। নেক্সট আমরা চলে আসি অগ্নাশয় বা প্যানক্রিয়াস সম্পর্কে। আচ্ছা, প্যানক্রিয়াস সম্পর্কে বলি যে ভাত খেতে বসার সময় ভালো করে ভেবো, যখন তুমি ভিডিওটা দেখবে, অ্যাট প্রেজেন্ট আমার এখানে যারা ছাত্ররা আছো তোমরা প্রত্যেকেই ভালো করে ভেবে দেখো যে ভাত খেতে বসার সময় সত্যি সত্যি কি আমরা কেউ মেপে ভাত খাই? আমরা খেতে বসি, আমরা খাই, খিদে পেয়েছে খাই। প্লাস আরেকটি জিনিস আছে কি, তরকারিটার ব্যাপার আছে। এই ধরো যেদিনকে বেশ আমার মনপসন্দ তরকারি হয়েছে, একটু মাংস, হ্যাঁ কি একটু যেদিনকে ভাতের বদলে একটু বিরিয়ানি পাওয়া গেছে, হ্যাঁ কি হয়তো পোলাও পাওয়া গেছে, সেদিনকে স্বাভাবিক নিয়মেই খিদেটা একটু বেড়ে যায়, একটু বেশি বেশি খাই। আর ইউজুয়ালি আমরা যখন খাই তখন আমরা কেউ ভাবি না কিন্তু যে আমরা কতটা ভাত খেলাম। আমরা কেউ মেপে ভাত খাই? নেভার এভার। আমি তো কোনোদিন মাপি, আমার ভাই খিদে পেয়েছে, আমার যতক্ষণ খিদে আর খেতে ভালো লাগছে কি, মাংসর ঝোল হলে আমি একটু বেশি করি ভাত খেয়ে ফেলবো, খুব স্বাভাবিক, উচিত নয় খাওয়া। এখন এই যে খাই, এই খাবার সময় কিন্তু আমরা প্রচুর পরিমাণে গ্লুকোজ নিই, গ্লুকোজ প্রচুর ইনটেক করি। এই গ্লুকোজটাকে আমাদেরকে কি করতে হবে, গ্লুকোজটা যদি এত বেশি আমাদের শরীরে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে থাকে না, তাহলে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে যে আমাদের তখন শরীরের জন্য সেটা ক্ষতিকারক, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ডায়াবেটিস মেলিটাস। একেই কমপ্লিট রেগুলেট করবার জন্য, টু কন্ট্রোল দ্য ব্লাড সুগার ইন আওয়ার বডি, ইনসুলিন ইজ ওয়ার্কিং। ইনসুলিন কাজ করে চলেছে অতন্ত্র প্রহরীর মতো, এবং দিস ইজ সিক্রেটেড ফ্রম দ্য প্যানক্রিয়াস। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, হরমোনের দ্বীপপুঞ্জ। ভাষাটা কি বললাম হয়তো একটু জড়িয়ে বলে ফেললাম, পরিষ্কার করে দিই। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, হরমোনের দ্বীপপুঞ্জ অগ্নাশয়ের মতো কি বলা হয়, এবং এখান থেকে
বিভিন্ন রকমের সমস্ত সেলস আছে, যেগুলো তোমরা ক্লাস 10-এ গিয়ে আবার পড়বে, আরও উচ্চতর ক্লাসে 11-12-এ গিয়ে আরও ডিটেলস হরমোন সম্পর্কে হবে। ইনসুলিন আমাদের টু কন্ট্রোল দ্য ব্লাড সুগার ইন আওয়ার বডি, দিস হরমোন ইজ ওয়ার্কিং। ইনসুলিন এই কাজটা আমাদের করে থাকে। নেক্সট আমরা চলে আসি ইনসুলিনের পরবর্তী জায়গাতে হচ্ছে যে অ্যাড্রিনালিন গ্রন্থি সম্পর্কে, মানে অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস যেটা আছে অ্যাড্রিনাল গ্রন্থি সম্পর্কে কথা বলি। এখান থেকে অ্যাড্রিনালকে কন্ট্রোল করবার জন্য যে হরমোন আছে ফ্রম পিটুইটারি, তার নাম হচ্ছে ACTH বা অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। তো এটা তোমার অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ কার্যকে নিয়ন্ত্রণ করে। একে আমরা আবার জরুরিকালীন হরমোন বলে থাকি বা এমার্জেন্সি হরমোন বলে থাকি। আমাদের বডির হার্টের বিটিংকে ঠিক রাখা, বিপাকীয় কার্যকে ঠিক রাখা, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এমার্জেন্সি সিচুয়েশন অফ আওয়ার বডি অ্যাড্রিনালিন কাজ করছে। শ্বাসতন্ত্রের উপরে কাজ আছে অ্যাড্রিনালিনের, হ্যাঁ, ট্র্যাকিয়ার প্রসারণ, মানে শ্বাসনালীর সংকোচন এবং প্রসারণের ক্ষেত্রে অ্যাড্রিনালিন কাজ করে, হ্যাঁ। তো এই হচ্ছে অ্যাড্রিনালিন কাজ করে। চলে, তো অ্যাড্রিনালিনের ব্যাপারটা কি না, পিটুইটারি থেকে যে হরমোনটা নিঃসৃত হলো দ্যাট ইজ হচ্ছে ACTH, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। এটা থেকে এটা আবার অ্যাড্রিনাল গ্রন্থির উপর অ্যাক্টিভেট করে, এখান থেকে নিঃসৃত হরমোনের নাম অ্যাড্রিনালিন। এই হচ্ছে আমাদের পিঠের এই তোমার হরমোনিক সিস্টেম সম্পর্কিত বিষয় আলোচনা। নেক্সট হচ্ছে তোমাদের এখানে অ্যাকর্ডিং টু সিলেবাস যেটা আছে দ্যাট ইজ হচ্ছে জনন গ্রন্থি, যাকে আমরা বলছি সেক্সুয়াল গ্ল্যান্ড। সেক্সুয়াল গ্ল্যান্ড হচ্ছে কি না, পুরুষের ক্ষেত্রে আমরা তো তোমার মানুষরা দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে স্ত্রী। তো সেক্ষেত্রে আমাদের যে জনন গ্রন্থি, সেই জনন গ্রন্থি হচ্ছে দু রকম, একটা হচ্ছে শুক্রাশয় আর একটা হচ্ছে ডিম্বাশয়। পুরুষের ক্ষেত্রে শুক্রাশয় থাকে আর মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয় থাকে। পুরুষের ক্ষেত্রে যে হরমোন বা যে সেক্স হরমোন নিঃসৃত হয় বা যৌন হরমোন নিঃসৃত হচ্ছে দ্যাট ইজ হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনের প্রভাবে পুরুষের শুক্রাশয় বৃদ্ধি পায়, পুরুষের মধ্যে পুরুষালী ভাব ফুটে ওঠে, হ্যাঁ, দাড়ি গোপ গজায়। তারপর ধরো পুরুষালী ভাব, একটা পুরুষ যেমন মানে ব্যাটা ছেলে যেমন হয় কি সেই রকম যে গঠনগত পরিকাঠামো দ্যাট ইজ টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে হয়ে থাকে। আর তোমার যৌন গ্রন্থির ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যেমন ধরো স্তনের বৃদ্ধি হওয়া, তারপর ধরো দেহের নারী সুলভ যে চেহারা, তার যে মেয়ের মতো যে আচার আচরণ ইত্যাদি তৈরির ক্ষেত্রে তোমার ওখানে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন অ্যাক্টিভেট করে থাকে। এই হচ্ছে আমাদের হরমোনিক সিস্টেম সম্পর্কে অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস। এই পর্যন্তই আমাদের হরমোনিক সিস্টেম আছে। এরপর যেটা আছে সেইটা হচ্ছে বয়স সন্ধিকাল সম্পর্কিত বিষয়ে আলোচনা। তো বয়স, এটা খুব ছোট্টর উপরে একটু বলে দিই, তাহলেই তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে এবং বুঝতেও পারবে। বয়স সন্ধিকাল আমরা কাকে বলছি না, আমাদের এই যে তোমার টিন এজ বয়স, মানে তোমার এই 13 থেকে 20 আর কি, একটু ব্যাপ্তি, তো 13 থেকে 19, 13, 14, 15, 16, 17, 18, 19 টিন এজ, টিন তো অ্যাকচুয়ালি ওটা ওই 13 থেকে 19 ধরা হয় না, এটা একটু এদিক ওদিক করা হয়। অর্থাৎ কোনো সময় 11 থেকে 20 কেউ বলেন 12 থেকে 20, কেউ বলে 10 থেকে 20, কেউ বলে 10 থেকে 21। এই টাইম, এইটা হচ্ছে বয়স সন্ধিকালের টাইম। তো এই সময়টা দেখো, একটা কথা বলি, বয়স সন্ধিকাল এই কথাটা এখান থেকে তোমাদের বইতে একটা গল্প আছে, সেই রবীন্দ্রনাথের ফটিকের গল্পটা দেখবে তোমাদের বইতে আছে। অ্যাকচুয়ালি কি জানো, বয়স সন্ধিকালেতে কী হয় জানো, বয়স সন্ধিকালেতে আমরা না ঘরকা না ঘাটকা, গল্পটা দিয়ে ওটাই বোঝানো হচ্ছে। কেন দেখো না, এই যে তুমি কিন্তু আজকে এই বয়স সন্ধিকালে আছো, মানে আজকের এই ভিডিও আমার যারা ভিউয়ার্স তারা কিন্তু প্রত্যেকেই বয়স সন্ধিকালে আছে। ভিউয়ার্স যদি কেউ অন্য হয় তো দ্যাট ইজ আলাদা, কিন্তু আমার ছাত্ররা এই বয়সে আছে। এখন এই বয়সটাতে না ঘরকা না ঘাটকা কথাটা আমি কেন ইউজ করলাম জানো, না তুমি পারছো বাচ্চা হতে, না পারছো বড় হতে। দেখো তুমি চিন্তা করে ব্যাপারটা কেমন হচ্ছে, তোমার স্যান্ডউইচ অবস্থা, মানে পাউরুটি ওপরে, নিচে পাউরুটি, তোমাকে ওপর দিয়েও চিপছে নিচে দিয়েও চিপছে, কে চিপছে? এই সমাজ ব্যবস্থা। কীরকম দেখো, তুমি বাচ্চা ছেলেদের সঙ্গে, তোমার ভাই বোন এদের সঙ্গে যখন তুমি খেলা করতে যাচ্ছ, খেলতে যাচ্ছ মালাই নিয়ে, একটু ক্রিকেট ব্যাট নিয়ে, একটু বল নিয়ে, তখন কী হচ্ছে জানো, তখন তোমাকে সবাই বলছে যে একটু যদি তোমার সঙ্গে খেলাধুলায় কিছু গন্ডগোল হয়, তখন তোমাকে বলছে তুই না বড়, ভাইয়ের অপরাধ তুই ক্ষমা করতে পারবি না, ভাইকে তো অমন করতে নেই, তুই না দাদা। বেশ ভালো কথা বাবা, আমি দাদা, ও ঠিক আছে, হ্যাঁ ভাই বোনের অপরাধ আমাকে ক্ষমা করতে হবে, আমি তো ভাই দাদা, বুঝলাম। এবার আমি তো দাদা হয়েছি, তাহলে আমি দাদা, এবার আমি বাবার সঙ্গে গিয়ে, বাবা ভাইয়ের পড়াশুনোর হাল কিন্তু খুব খারাপ জানো,
ভাই কিন্তু একদম লেখাপড়া করতে বসেন। বাবা তখন উত্তর দিচ্ছে নিজের চরকায় তেল দিকে যা, ভাইকে দেখতে হবে না, নিজে পড়ে গেছে দেখি এদিকে বলে আমি দাদা, আমার একটা রেসপন্সিবিলিটি তৈরি হয়েছে, আমি দাদা, দাদা হয়েছি, দাদার কর্তব্য পালন করতে গেলাম। যে বললো দাদা, তুমি তো দাদা, তুমি ক্ষমা করছো না কেন? ভালো কথা বাবা, আমি দাদা হলাম, দাদা হয়ে বাবাকে বলতে গেলাম বাবা ভাইয়ের রেসপন্সিবিলিটি আমি নিয়েছি, বাবার কাছেও খেঁচানি, মায়ের কাছেও খেঁচানি, আমি যাই কোথা? তো বেশ জ্বালা হচ্ছে না। আজকে ভিডিওটা শুনবার পরে মনেই হবে যে হ্যাঁ স্যার একদম রাইট কথা স্যার বলছেন, ঠিক এটাই বলছেন। আমার হয়েছে তোমার হবে না, এটা হতে পারে। আজকে যে তোমার বাবা, তার কিন্তু একদিন এটাই হয়েছে। প্রত্যেককে এই বয়সটা পেরিয়ে আসবে। কেন জানো? এই বয়সের এটা সব থেকে বড় ট্রাবল। তুমি না শিশু আর না বিশু, যাবে কোন চুপ, খুব সমস্যা গো। তো এই প্রবলেমটাকে ওভারকাম করবার জন্য আমাদের এই সময় কী হয় জানো, বিভিন্ন ঘটনা ঘটে চলে। কেমন ধরো এই সময় আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের একটা দৈহিক এবং মানসিক এই দুটোর পরিবর্তন এই বয়সে কিন্তু হতে পারে। দৈহিক পরিবর্তন, আমরা যারা পুরুষ তারা পুরুষের মতো করে, এবার দেখো আস্তে আস্তে করে, লজ্জার কিছু নেই, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এই সময়তে আমাদের ব্যাটা ছেলেদের ক্ষেত্রে দাড়ি গোপ ইত্যাদি সব বোঝাচ্ছে। এখন সেটাও আবার খুব লজ্জার বিষয়। এই রে আমরা ছিলাম বেশ ছোটোবেলা, এখন দাড়ি গোপ হয়ে যাচ্ছে, এই কী করি রে বাবা, মহা মুশকিল। এ তো এইরকম হয়ে যায়। আবার ধরো এতে হবেই, প্রকৃতির নিয়ম। আমারও হয়েছে, তোমার আব্বারও হয়েছে, তোমার বাবারও হয়েছে, তোমার দাদুর তারও হয়েছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এটা হয়েছে। তো এটা খুব স্বাভাবিক, স্বাভাবিক জিনিসকে স্বাভাবিকভাবে নিতে হয়। শারীরিক পরিবর্তন, মহিলা, আমার ছাত্রী যারা আছো তারা, আমার ছাত্র যারা আছো তারা, প্রত্যেকের ক্ষেত্রে এটা করছে, এটা ঘটবেই, এটা প্রকৃতির ব্যাপার। তো এটাকে আমাদেরকে মেনে নিতে হয়। প্লাস এই সময় কী হয়, এই যে বললাম সামাজিক চাপ তৈরি হয়, ফলে আমাদের না খুব রাগ হয়ে যায়। একটা ব্যাপার কী জানো, এই সময় কতগুলো আত্মসচেতনতা আমাদের ভীষণ প্রয়োজন। কেন জানো, এই সময় আমরা খুব ফাঁদে পড়ে যাই, খুব খারাপ লোকের ফাঁদে পড়ে যেতে পারি। কেমন দেখো, আসলে তো ম্যাচুরিটি নেই আমাদের, তো এখন এই বয়সে কিন্তু অত বুদ্ধি আমার বাবার মতো আমার নেই। তো ফলত কী হয়, মানুষের মানে আমাদের চারিপাশে যারাই থাকে আমরা তাদেরকে বড় কাকু বলে বিশ্বাস করতে শিখেছি। মাস্টারমশাই স্যার আপনিই তো শিখিয়েছেন মানুষকে অবিশ্বাস করা পাপ। আজকের ভিডিওতে শেখাচ্ছি মানুষকে কিছু ক্ষেত্রে অবিশ্বাস করতে হয়, অবিশ্বাস করাটা পুণ্য। কীরকম দেখো, ট্রেনে করে তুমি যাচ্ছ, আননোন পারসন তোমাকে বাবা তুমি একটু চকলেট খাও, তুমি তো জানো স্যার শিখিয়েছেন, স্যার বলেছেন মানুষকে বিশ্বাস করা মহাপুণ্য। তুমি চকলেটটি খেলে দিয়ে অজ্ঞান হয়ে গেলে, রাত্রিবেলা গিয়ে গেলে সে কাকু কাকু নয়, তিনি হকু কিডনিটি কেটে বেচবেন বলে কার সাথে ধার দিচ্ছে, নেই এবার মজা বলছে। এই জন্য দরকার হচ্ছে আত্মসচেতনতা, অর্থাৎ তাকে মুখের ওপর বলতে হবে যে না কাকু আমি এটা খাবো না। তিনি যদি সত্যিকারের ভালো মানুষ হন তাহলে তিনি অফার করবেনই না। আর যদি বা তিনি তোমাকে ভালোবেসে অফার করেও ফেলেন, তিনি কিন্তু তোমার না কথাটা শুনে রাগ করবেন না, তিনি বরঞ্চ তোমাকে বলবেন বাহ ইউ আর এ গুড বয়, তুমি খুব ভালো ছেলে যে তুমি আমার অফারটা অ্যাকসেপ্ট করলে না। এই যে আত্মসচেতনতা, আত্ম উপলব্ধির বিষয়, এইটা হচ্ছে আমাদের বয়স সন্ধিকালের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। ওই জন্য বারবার বলা হয় যে আমরা আত্মসচেতন হই, আমরা বড়দের কথা শুনি, আমাদের বাবা মা, আমাদের পারিপার্শ্বিক লোকজন যারা বড়, আমাদের শিক্ষক, আমাদের শিক্ষিকা, তাদের যে কথা, তারা আমাদেরকে খারাপ পথে পরিচালিত করবেন না। তাই এই হরমোনিক সিস্টেমের ফলে কিন্তু যখনই হরমোনিক সিস্টেম ডেভেলপ করতে থাকে, পরিবর্তন হতে থাকে, বয়স সন্ধিকালে আমাদের শারীরিক পরিবর্তনের সাথে সাথে আমাদের রাগ হয়ে যায়, মনে হয় মা বাবা সবসময় কোথায় বাজে কথা বলছে, সবসময় আমাদেরকে খেঁচ করছে। তা কিন্তু নয়, তারা আমাদের ভালোর জন্যই বলছেন। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস অল, বিকজ এটাই আমাদের শারীরিক পরিবর্তনের সময় একদিন পরবর্তী প্রজন্মকে আমরাই আবার গাইডলাইন। ভালো থেকো, আজকে এই পর্যন্তই, সুস্থ থেকো। দ্যাটস অল ফর টুডে, হ্যাভ এ নাইস ডে।